হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আমি অপূর্ব ধর। আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির যে মেডিয়াভেল পার্ট, সেই মেডিয়াভেল হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার দিল্লি সুলতানির উপর বেস করে 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এবার আমরা দেখে নিই যে আমাদের এই ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং আজকে আমরা মেডিয়াভেল হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত এক্সামের উপরে প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি তারা অবশ্যই আনএকাডেমি জয়েন করে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে আনএকাডেমি অ্যাপটি ইনস্টল করে নাও এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো দেখার জন্য আমাদের যে রেফারেল কোড গাইডেন্স গুরু এটি প্রোভাইড করো। এটি অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা আনএকাডেমির ক্লাসগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মূল উদ্দেশ্য কী ছিল? ধর্মপ্রচার, সাম্রাজ্য বিস্তার, সম্পদ লুণ্ঠন, নাকি কোনোটিই নয়? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো যে অ্যান্সার কী হবে। এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন 3, সম্পদ লুণ্ঠন। অর্থাৎ মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল কিন্তু সম্পদ লুণ্ঠন। নেক্সট, 1202 খ্রিস্টাব্দে কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন? মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, কুতুবুদ্দিন আইবক, নাকি গজনির মামুদ? তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার জানানোর চেষ্টা করবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কিন্তু 1202 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। নেক্সট, নিম্নলিখিত কার প্রচলিত মুদ্রায় আমরা একপাশে লক্ষ্মী ও অপর দিকে তার নাম দেখতে পাই? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিল্লি সুলতানের উপর বেস করে। তো আমরা অপশনগুলো দেখে নিই। মোহাম্মদ ঘুরি, গজনির মামুদ, ইলতুৎমিশ, নাকি আকবর? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরির যে প্রচারিত মুদ্রা, এই মুদ্রাতেই কিন্তু আমরা একপাশে দেবী লক্ষ্মী এবং অপরদিকে মোহাম্মদ ঘুরির নাম দেখতে পাই, এবং সেই নামটা কি হরফে লেখা ছিল? তা লেখা ছিল দেবনাগরী হরফে। দেবনাগরী হরফে। নেক্সট, চিতোর কীর্তিস্তম্ভ কে নির্মাণ করেন? রাণা সঙ্গ, রাণা কুম্ভ, রাণা প্রতাপ, নাকি রাণা উদয় সিং? তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সার জানানোর চেষ্টা করো যে এখানে চিতোর কীর্তিস্তম্ভ কে নির্মাণ করেন। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, রাণা কুম্ভ। রাণা কুম্ভই কিন্তু চিতোর কীর্তিস্তম্ভ নির্মাণ করেন। এবার আমরা একটু অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেখে নিই। এই চিতোর কীর্তিস্তম্ভ এটা কাকে ডেডিকেট করা হয়েছিল? এটা ডেডিকেট করা হয়েছিল লর্ড আদিনাথ। লর্ড আদিনাথকে ডেডিকেট করে চিতোর কীর্তিস্তম্ভ নির্মাণ করা হয়, এবং এটা কে নির্মাণ করান? এটা নির্মাণ করান অর্থাৎ কনস্ট্রাক্ট কে করেন? না, শাহজাহান নামে একজন ব্যবসায়ী, তিনি সম্পূর্ণ নিজের খরচায় এটি নির্মাণ করেন। এবং এই চিতোর কীর্তিস্তম্ভের নির্মাণের যে সময়কাল তা জানা নেই, কিন্তু অনেকের মতেই এটা সম্ভবত 12th সেঞ্চুরি ছিল সেই সময়কালটা। নেক্সট, খাজুরাহো মন্দির কে নির্মাণ করেন? রাষ্ট্রকূটরা, চোলরা, বুন্দেলরা, নাকি চান্দেলরা? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, চান্দেলরা। চান্দেলরাই কিন্তু খাজুরাহো মন্দির নির্মাণ করেন। নেক্সট, দাস বংশের প্রথম সম্রাট কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, সুলতান মাহমুদ টু অর্থাৎ দ্বিতীয় সুলতান মাহমুদ, এবং সর্বশেষ বলবন।
তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 কুতুবউদ্দিন আইবক। আমরা সকলেই জানি যে দাস বংশের প্রথম সম্রাট কিন্তু ছিলেন কুতুবউদ্দিন আইবক। তো আমরা এবার দেখে নেব যে ইলতুৎমিশ কে ছিলেন এবং সুলতান মাহমুদ বা বলবন এরা কারা ছিলেন। কুতুবউদ্দিন আইবক কিন্তু 24শে জুন 1206 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির একজন দাস। পরবর্তী ক্ষেত্রে তিনি মোহাম্মদ ঘুরির জেনারেল অর্থাৎ সেনাপতি রূপে অভিহিত হন, সেনাপতি র্যাঙ্কে। এবং ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন দাস বংশের ৩য় রাজা, দাস বংশের ৩য় রাজা। এবং এই সুলতান মাহমুদ টু ইনি কে ছিলেন? ইনি কিন্তু ছিলেন দাস বংশের সঙ্গে কিন্তু ইনি রিলেটেড ছিলেন না। ইনি কিন্তু তুঘলক বংশের রাজা ছিলেন, তুঘলক বংশের। এবং এই যে গিয়াসুদ্দিন বলবন কিন্তু 1266-তে সিংহাসন আরোহণ করেন। এবং এই গিয়াসুদ্দিন বলবন প্রথম জীবনে কি ছিলেন? প্রথম জীবনে কিন্তু তিনি ইলতুৎমিশের দাস হিসেবে কাজ করতেন। তো এখান থেকে কিন্তু আমরা এডুকেশনাল ইনফরমেশন থেকে সুলতান মাহমুদ টু, ইলতুৎমিশ এবং গিয়াসুদ্দিন বলবন সম্পর্কেও জেনে নিলাম। তো এই এডিশনাল ইনফরমেশনগুলো তোমরা খেয়াল রাখবে। নেক্সট, ইকতা ব্যবস্থার প্রবর্তন কে করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন খলজি? তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 আলাউদ্দিন খলজি। ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন কিন্তু আলাউদ্দিন খলজি। নেক্সট, বুন্দেলখণ্ডের কোন রাজাকে কুতুবউদ্দিন আইবক পরাজিত করেন? ভার্মার্দি দেব, লক্ষণ সেন, উদয় সিং নাকি মলয় ভার্মা দেব? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 পারমারদি দেব। পারমারদি দেবকেই কিন্তু কুতুবউদ্দিন আইবক বুন্দেলখণ্ডে পরাজিত করেন। এবং এই সময়কালটা কত ছিল? সময়কালটা ছিল 1202 থেকে 1203 খ্রিস্টাব্দ। নেক্সট, ফোর্ট অফ সিরি কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি নাকি গিয়াসুদ্দিন তুঘলক? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আলাউদ্দিন খলজি। ফোর্ট অফ সিরি নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। এবং এই যে ফোর্ট অফ সিরির নির্মাণকাল, এই নির্মাণকালের সময়কালটা কত ছিল? 1297 থেকে 1307 খ্রিস্টাব্দ। 1297 থেকে 1307 খ্রিস্টাব্দ। এবং এই ফোর্ট অফ সিরি কেন নির্মাণ করানো হয়েছিল? না, ফোর্ট অফ সিরি নির্মাণ করানো হয়েছিল দিল্লিকে মঙ্গলদের আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য। নেক্সট, নিম্নলিখিত কাদের নিও মুসলিম বলা হতো? মঙ্গলদের, ভারতীয় মুসলিমদের, আজি খাদের নাকি তাজি খাদের নাকি কোনোটিই নয়? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 মঙ্গলদের। অর্থাৎ যারা পিওর মঙ্গল তাদেরই কিন্তু নিও মুসলিম বলা হতো। নেক্সট, নিম্নলিখিত কে তারিক ই ফিরোজ শাহী রচনা করেন? আল উতাবি, জিয়াউদ্দিন বার্নি, রুমি নাকি আমির খসরু? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি প্রত্যেকটাই মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা এখানে বলো যে তারিক ই ফিরোজ শাহী কে রচনা করেন? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নি কিন্তু তারিক ই ফিরোজ শাহী রচনা করেন। কিন্তু এখানে রাইট অ্যান্সার জিয়াউদ্দিন বার্নি হলেও তোমরা এটা খেয়াল রাখবে যে অনেক ক্ষেত্রে কিন্তু জিয়াউদ্দিন বার্নির সাথে আতিফ নামেও একজনের উল্লেখ থাকে। তো হয়তো অনেক সময় অনেক এক্সামে অপশানে জিয়াউদ্দিন বার্নি অ্যান্ড আতিফও থাকতে পারে। তো এখানে কনফিউশন হওয়ার কিছু নেই। যদি জিয়াউদ্দিন বার্নি থাকে সেই ক্ষেত্রে জিয়াউদ্দিন বার্নিই অ্যান্সার হবে। কিন্তু যদি জিয়াউদ্দিন বার্নি অ্যান্ড আতিফ থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রেও আমরা জিয়াউদ্দিন বার্নি অ্যান্ড আতিফেই অ্যান্সার করব। নেক্সট, নিম্নলিখিত কোন সুলতান উলেমাদের দুটি ভাগে বিভক্ত করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন নাকি আলাউদ্দিন খলজি? এটা আশা করি সকলেই অ্যান্সার করতে পারবে। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে
অপশন 3 বলবন। বলবনে কিন্তু উলেমাদের দুটি ভাগে বিভক্ত করেন। এখানে তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যে এই উলেমাদের যে দুটি ভাগে বিভক্ত করা হয়েছিল, এই দুটি ভাগ কি কি ছিল? নেক্সট, জুনাপুর বা জোনপুর শহরের নির্মাণ কে করেন? মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, ইব্রাহিম লোদি নাকি সিকন্দার লোদি? এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকই কিন্তু জুনাপুর বা জৌনপুর শহরের নির্মাণ করেন। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক সুলতানি যুগে রূপোর মুদ্রার প্রচলন করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া নাকি গিয়াসউদ্দিন বলবন? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 ইলতুৎমিশ। সুলতানি যুগে কিন্তু ইলতুৎমিশই প্রথম রূপোর মুদ্রার প্রচলন করেন এবং এই যে রূপার মুদ্রা এর ওয়েট কত ছিল? ওয়েট ছিল 175 গ্রেনস। 175 গ্রেনস। নেক্সট, সুলতানি যুগে রাজকীয় সচিবদের অর্থাৎ রাজ সচিবদের কি বলা হতো? দিওয়ান ই আর্জ, দিওয়ান ই ইনসা, দিওয়ান ই ওয়াজিরাত নাকি দিওয়ান ই বারিদ? তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এখানে যে সুলতানি যুগে রাজকীয় সচিবদের কি বলা হতো? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 দিওয়ান ই ইনসা। দিওয়ান ই ইনসা। এবার আমরা দেখে নেব যে এই দিওয়ানি আর্জ বা দিওয়ানি ওয়াজিরাত বা দিওয়ানি বারিদ এরা কারা ছিলেন? এই দিওয়ানি আর্জ এরা কি ছিলেন? নেক্সট টু ওয়াজির। ওয়াজির বলে যে সুলতানি যুগে যে পদ ছিল সেই ওয়াজিরের পরেই কিন্তু দিওয়ানি আর্জের স্থান ছিল এবং এরা ছিলেন কন্ট্রোলার জেনারেল অফ মিলিটারি অর্থাৎ সৈন্য ব্যবস্থার একটি উচ্চতম পদে ছিলেন এবং এই দিওয়ানি ওয়াজিরাত কে ছিলেন? এরা ছিলেন কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড অর্থাৎ অর্থ দপ্তরের হেড এবং এই দিওয়ান ই বারিদ এরা কারা ছিলেন? এরা ছিলেন পোস্ট এবং ইন্টেলিজেন্স অফিসার্স। পোস্ট এবং ইন্টেলিজেন্স অফিসার্স। তো তোমরা কিন্তু এই এডিশনাল ইনফরমেশন গুলো খেয়াল রাখবে। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হলো একটা বেস্ট প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই এবং পিএসসি মিসেলেনিয়াস এগুলোর উপর প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও আনএকাডেমির সাবস্ক্রিপশন নাওনি তারা সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো তোমরা এবার দেখো আনএকাডেমিতে তোমরা কি কি পাচ্ছ। আনএকাডেমিতে তোমরা পাচ্ছ নিজেদের পছন্দের মতো এডুকেটর, নিজেদের পছন্দের ব্যাচ এবং একটা ওয়েল স্ট্রাকচার ডেইলি লাইফ তোমাদের জীবনে, যা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো আনএকাডেমি তোমাদের জন্য নতুন কি নিয়ে এসেছে। এখানে প্রত্যেকটা ক্লাসে তোমরা পাচ্ছ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসেস অর্থাৎ চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে পারছো এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু লিডার বোর্ড প্রোভাইড করা হচ্ছে যা থেকে তোমরা নিজেদেরকেই সেলফ অ্যানালাইসিস করতে পারছো। তাছাড়াও তোমরা যারা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়ে কোর্স করবে তো সেই কোর্সগুলো প্রত্যেকটি কোর্সেই হলো স্ট্রাকচার্ড কোর্স। এখানে তোমরা কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। তো তোমরা যারা এখনও সাবস্ক্রিপশন নাওনি তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও। তোমরা যারা সাবস্ক্রিপশন নিতে ইচ্ছুক তারা দেখে নাও সাবস্ক্রিপশন প্ল্যানগুলো। এখানে কিন্তু তোমরা একসাথে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস অর্থাৎ 1 বছর এবং 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য একসাথে সাবস্ক্রিপশন নিতে পারো। তো তোমরা যদি আমাদের যে রেফারেল কোড গাইডেন্স গুরু এটা ব্যবহার করে সাবস্ক্রিপশন নাও সেই ক্ষেত্রে কিন্তু এই এন্টায়ার সাবস্ক্রিপশন কস্টের উপর একটা ফ্ল্যাট 10% এর ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ফ্ল্যাট 10% এর একটা ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কোনটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেননি? কুতুব উল ইসলাম মস্ক, কুতুব মিনার, আধা দিন কা ঝোপড়া নাকি আলাই দরওয়াজা? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো।
এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আলাই দরওয়াজা। আলাই দরওয়াজাই কিন্তু কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেননি। তা বাকি এই কুতুব উল ইসলাম মস্ক, কুতুব মিনার এবং আড়াই দিন কা ঝোপড়া এগুলো কিন্তু কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন আমরা জানি। তো আমরা এবার দেখব যে আলাই দরওয়াজা এটা কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি এবং সময়কালটা ছিল ১৩১১ খ্রিস্টাব্দ, ১৩১১ খ্রিস্টাব্দ। এবং এই আলাই দরওয়াজা এটা কোথায় অবস্থিত? কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত, যা নিউ দিল্লিতে, অর্থাৎ নিউ দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত। নেক্সট, আলাউদ্দিনের সময়কালে বারাঙ্গাল কারা শাসন করত? চালুক্য বংশ, চোল বংশ, কাকাতিয়া বংশ নাকি যাদব বংশ? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, কাকাতিয়া বংশ। কাকাতিয়া বংশ, অর্থাৎ আলাউদ্দিনের শাসনকালে বারাঙ্গল শাসন করত কাকাতিয়া বংশ। নেক্সট, সন্ধ্যার নামে যে কৃষক ঋণ, সেই কৃষক ঋণের প্রচলন কোন সম্রাটের সময় দেখা যায়? বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ তুগলক নাকি ফিরোজ শাহ তুগলক? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তোমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করো। এই যে সন্ধ্যার নামক কৃষক ঋণ, এটা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময়কালেই আমরা দেখতে পাই। এবং এই ঋণটা মূলত কিসের জন্য দেওয়া হতো? এটা মানে কূপ খনন এবং শস্য কেনা এবং চাষের যে বিভিন্ন সামগ্রী সেই সব কিছু ক্রয় করার জন্যই কিন্তু এই ঋণটা দেওয়া হতো বেসিক্যালি। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক খালিফার কাছ থেকে সায়েদ আস সালাতিন উপাধি অর্জন করেন? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি নাকি বলবন? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, বলবন। বলবনই কিন্তু খালিফার কাছ থেকে সায়েদ আজ সালাতিন উপাধি অর্জন করেন। নেক্সট, আগ্রা কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি নাকি ইব্রাহিম লোদি? তোমরা কিন্তু চটপট কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও অ্যান্সার কি হবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, সিকান্দার লোদি। সিকান্দার লোদিই কিন্তু আগ্রা শহরের নির্মাণ করেন বা পত্তন করেন। এবং সেই সময়কালটা কত? সময়কাল হলো 1504 খ্রিস্টাব্দ, 1504 খ্রিস্টাব্দ। এবং তারপর কিন্তু তিনি তার যে রাজধানী সেটা দিল্লি থেকে আগ্রাতে ট্রান্সফার করেন। নেক্সট, ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? জালালউদ্দিন ফিরোজ শাহ, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুঘলক নাকি মোহাম্মদ বিন তুঘলক? এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, মোহাম্মদ বিন তুঘলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সময়কালে ভারতে আসেন এবং সেই সময়টা কত ছিল? 1333 খ্রিস্টাব্দ, 1333 খ্রিস্টাব্দ। নেক্সট, আমির খসরু কার নির্দেশে বিখ্যাত মসনবি আশিকা রচনা করেন? আলাউদ্দিন খলজি, খিজরা খান, রায়করণ নাকি রানী কমলা দেবী? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, আলাউদ্দিন খলজি। নেক্সট, নিম্নলিখিত কে মোহাম্মদ ঘুরির দাস ছিল না? অপশন 1, বখতিয়ার খলজি, অপশন 2, কুতুবউদ্দিন আইবক, অপশন 3, ইলতুৎমিশ এবং অপশন 4 কোনোটিই নয়। তো এই ক্ষেত্রে তোমরা জানাও যে এখানে রাইট অ্যান্সার কি হবে? নিম্নলিখিত কে মোহাম্মদ ঘুরির দাস ছিল না? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি কিন্তু মোহাম্মদ ঘুরির দাস ছিল না বা দাস বংশের সঙ্গে রিলেটেড কোনোভাবেই ছিলেন না। তাছাড়া কুতুবউদ্দিন আইবক কিন্তু ডিরেক্ট মোহাম্মদ ঘুরির দাস ছিল এবং ইলতুৎমিশও কিন্তু কুতুবউদ্দিন আইবকের দাস ছিল। তো এই ক্ষেত্রে মোহাম্মদ ঘুরির দাস ছিল না বখতিয়ার খলজি। তো এই বখতিয়ার খলজি কে ছিল? বখতিয়ার খলজি ছিল কুতুবউদ্দিন আইবকের একজন মিলিটারি জেনারেল এবং তার রিজিয়ন ছিল তুর্কি। নেক্সট, নিম্নলিখিত কোনটি সুলতানি যুগে মুদ্রা আকারে প্রচলিত ছিল না? দাম, টঙ্কা, জিতল নাকি দোগানি?
এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 দাম। এই সুলতানি যুগে কিন্তু দামটাই মুদ্রা হিসেবে প্রচারিত ছিল না বা সার্কুলেটেড হতো না। তো এই দাম কার সময়কালে সার্কুলেটেড হতো এটা আমরা এবার দেখব। এই দাম সার্কুলেটেড হতো শেরশাহের সময় এবং এটা কপারের তৈরি ছিল এবং এটা কিসের কত এর ভ্যালুয়েশনটা কত ছিল? এর ভ্যালুয়েশন ছিল 1/40 অফ 1 রুপি কয়েন। মানে বুঝতেই পারছো এর ভ্যালুয়েশন সেরকমভাবে বিশেষ কিছু ছিল না। 1/40 অফ 1 রুপি কয়েন। নেক্সট, নিম্নলিখিত কোন মুসলিম শাসক প্রথম হোলি উদযাপন করেন? মোহাম্মদ বিন তুগলক, হুমায়ুন, আকবর নাকি জাহাঙ্গীর? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 মোহাম্মদ বিন তুঘলক। এই মোহাম্মদ বিন তুঘলকেই কিন্তু প্রথম হোলি উদযাপন করেন মুসলিম শাসক হিসেবে। নেক্সট, বলবন সিংহাসন আরোহণ করে কি উপাধি গ্রহণ করেন? তুতে হিন্দ, কৈসার ই হিন্দ, জিল ই ইলাহি নাকি দিন ই ইলাহি? তোমরা এখানে কমেন্ট করে জানাও যে এখানে রাইট অ্যান্সার কি হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 জিল ই ইলাহি, অর্থাৎ বলবন সিংহাসন আরোহণ করে কিন্তু জিল ই ইলাহি উপাধি গ্রহণ করেন। নেক্সট, নিম্নলিখিত কোন শাসক বাজার নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি নাকি ফিরোজ শাহ তুগলক? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কিন্তু বাজার নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন করেন। নেক্সট, নিম্নলিখিত কোন বংশের শাসক সুলতানি যুগে সবচেয়ে বেশি সময় শাসন করেছিল? দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ নাকি লোদি বংশ? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 তুঘলক বংশ। তো তোমরা যদি তুঘলক বংশের যে টাইম পিরিয়ড তা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট, কোন শাসক সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেন? বলবন, রাজিয়া, ইলতুৎমিশ নাকি ফিরোজ শাহ তুঘলক? এটাও আমি আশা করছি সকলেই অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 বলবন। বলবনই কিন্তু সিজদা এবং পাইবস প্রথার প্রবর্তন করেন। আজকের আমাদের 30তম প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন জৈন সন্ত মোহাম্মদ বিন তুঘলকের পৃষ্ঠপোষকতা লাভ করেন? হেমচন্দ্র সুরি, জিনাপ্রভা সুরি, দস্তুরজি মিনারিক নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু জানাবে যে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, হেমচন্দ্র সুরি, জিনাপ্রভা সুরি, দস্তুরজি মিনারিক নাকি কোনোটিই না? তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ দিল্লি সুলতানির উপর বেস করে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে থাকো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওখানে জয়েন হয়ে যাও। আমাদের প্রত্যেকটি ক্লাসের পর ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড।